এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জে জানিয়েছে। সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা কালপ্রিট এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দিন। কোনো রকম কথা নেই, প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন। কোনো রকম কে মানবাধিকার কমিশন কি বললো, জাতিসংঘ কি বললো, আমেরিকা কি বললো, ডাজ নট ম্যাটার। এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন, একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখুক কত ধানে। এমনকি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ অখুশি হবে না। 200 কর্মকর্তা এখন কোথায় আছে? 200 কর্মকর্তা হয় দে আর এরা সবাই তো একজন বর্ন ক্রিমিনাল। কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো সঙ্গত কারণে ক্ষতিগ্রস্ত। তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে, তাদের এই সমস্ত কাজে প্রচন্ড রকম দক্ষতা অভিজ্ঞতা আছে। আপনি চিন্তা করেন আজ থেকে কত বছর আগে সেই হোটেল সোনারগাঁয়ের সামনে, শেরাটনের সামনে বিআরটিসির একটা বাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়ে সেই 17 জন 18 জন মানুষকে জীবন্ত অবধি দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল, লগি বৈঠা যে দুর্বিষহ স্মৃতি কারা করেছিল। কাজেই আপনি তাদেরকে সারা বাংলাদেশে তাদেরকে মামলায় ফাঁসিয়েছেন, তাদেরকে দৌড়ের উপর রেখেছেন। তাদের যে উজিরে আজম, তারা যাকে প্রধানমন্ত্রী হিসেবে শুধু নয়, তাদের যাকে বলা হয় আপন মায়ের মতো, মানে তারা যাকে মাথায় করে নাচে, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে, আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন। কাজেই এই যে প্রতি বিপ্লব, তারা যে চেষ্টা করবে না, এবং তারা যে কর্ম করবে না, এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না। আমাদের এই যে আগুন লাগছে, সচিবালয়ে আগুন লেগেছে এবং দেখলাম যে সত্য মিথ্যা জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে, যেখানে সচিবরা থাকেন, সেখানেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট, দুর্নীতি বা সিন্ডিকেট, যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য, যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করুক, তারা করলো না করলো না, এটা নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। 1 2 নম্বর হলো যে এখানে যারা উপদেষ্টা এসেছেন, তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে। আওয়ামী লীগের আপত্তি আছে, বিএনপির আছে, জামাতের আছে, সবারই আপত্তি আছে, মোরাল আছে। এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের। তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে, কারো হয়তো এমনি চোখ টাটাচ্ছে দেখতে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখ টাটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে। 1 নম্বর হলো ডক্টর আসিফ নজরুল, তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি হচ্ছে। তারপরে রেজওয়ানাকে নিয়েও কিন্তু কম হচ্ছে না। তো রেজওয়ানার পরে সবচেয়ে বেশি হলো 2 জন তরুণ যারা সমন্বয়ক ছিলেন, যাদেরকে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে। এবং একজনকে তো যিনি একজনের নাম হচ্ছে নাহিদ ইসলাম, আর একজন আসিফ মাহমুদ, এনজিআরডি মিনিস্টার বলা হয়, যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেওয়া হয়। তো সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তো এই 2 জনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ টাটাচ্ছে। এই বয়স অল্প, এত অল্প বয়স, এত দায়িত্ব কি দেওয়ার দরকার ছিল, এদের জীবনটা খেয়ে দেওয়া হবে, এরা কি করছে, এদের ভুল ভ্রান্তি মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত 4 মাসে পারফর্ম করেছেন, আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন ফাউজুল করিম, ওনার কর্মকাণ্ড, কথাবার্তা, অ্যাক্টিভিটিস সবকিছুকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হচ্ছে। দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব আছেন, তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার, তিনি মুভমেন্ট করছেন, প্রচুর ঘোরাফেরা করছেন, মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন। আর নীরবে নিভৃতে সত্যিকার অর্থে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই 2 তরুণ, অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে মূলত এই 2 জনের অফিস রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আছে, এনজিআরডি মিনিস্টারের অফিস রয়েছে এবং সেখানে তাদের নথিপত্র ফাইলপত্র করিয়ে দেওয়া হয়েছে। এই গেল একটা বিষয়। তো এটা সরকারের এই 2 জন পছন্দ করেন না, তো এই 2 জন লোককে যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা হলো কিনা এটা দেখার বিষয়। যদি যাদের স্বাভাবিক বোধ আছে কিংবা একটু বুদ্ধি আছে, তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না। এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন, এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার আগুন, এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তছনছ করে দেওয়ার আগুন। সেগুলো এখন উত্তপ্ত। 1 নম্বর উত্তপ্ত যে সংস্কার, এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান সরকারের একটা যাকে বলা হয় মুখোমুখি অবস্থান, এবং যিনি বা যারা এই সংস্কার করতে চাচ্ছেন, যেভাবে করতে চাচ্ছেন, এটা কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করছেন না। এটা গেল একটা সমস্যা। এটা নিয়ে সচিবালয় দপ্তর এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা
অশ্লীল অশ্রাব্য ভাষায়, বিদ্রোহাত্মক ভাষায়, একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারি যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা মেনে নিচ্ছেন না। এটা হলো প্রকাশ্য। অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন। এবং আপনারা জানেন যে আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সেটা বিএনপির জমানাতে বলেন, আওয়ামী লীগের জমানাতে বলেন, যেই লাও সেই কবুল। এর মধ্যে খুব অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী আছেন যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, মানব প্রেমিক এবং এই রাষ্ট্রকে সেবা করাটাকে তারা ইবাদত মনে করেন। আর 99% কর্মকর্তা কর্মচারী তারা যে বেতন পান, বিশ্বাস করেন সেই বেতন দিয়ে ঢাকা শহরে তারা বাসা ভাড়াও, মানে যে পরিমাণ বাসা ভাড়া খরচ করেন সেই বাসা ভাড়া টাকাও হয় না। ডিউটি সেক্রেটারি লেভেলের কর্মকর্তা দেখা গেল মাসে 50 লাখ টাকা খরচ করছেন, ছেলে মেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে। কিংবা টিউনো পর্যায়ের কর্মকর্তা, উপজেলা এসিল্যান্ডের পর্যায়ের কর্মকর্তা, এমন অনেক কর্মকর্তা আছে মাসে কোটি টাকা তাদের আয় রোজগার রয়েছে। তো এটা সিভিল সার্ভিসের সাথে সাথে পুলিশের একজন ঢাকা শহরে ধানমন্ডিতে 10টা-12টা অ্যাপার্টমেন্ট রয়েছে, 1000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরকম পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা অনেক আছেন, যারা ডিআইজি হয়েছেন, এডিশনাল আইজি হয়েছেন, কাস্টমসের যারা কমিশনার আছেন, বা ইভেন্ট কাস্টমসের যারা সরকারি কমিশনার, এমনকি 1000 কোটি টাকা লোপাট করার অভিযোগ আছে। তার সঙ্গে সঙ্গে একেবারে পিয়ন, দেখা গেল যে ডিসি সাহেবের পিয়ন, তারপরে সচিব সাহেবের গানম্যান, এদেরকেও 100 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এই দুর্নীতি বা চক্র। এবং এই চক্রটা এত শক্তিশালী যে সরকার পরিবর্তন হয়, পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হলো, এই চক্রটার 19-20 হয়নি, হাতে গোনা কিছু আয়ু বর্ষ হয়েছে। যেমন ধরুন আওয়ামী লীগ চলে গিয়েছে, আপনি হয়তো 50-60 জনকে গ্রেপ্তার করেছেন, 400-500 লোককে সাইডলাইনে নিয়েছেন, 200-300 লোককে ওএসডি করেছেন, কিন্তু এই যে বিশাল কর্মী বাহিনীর যে অংশটি যারা দুর্নীতির সাথে জড়িত, তারা কিন্তু নিজেদেরকে যাকে বলা হয় একেবারে এমন ভাবে একীভূত করে ফেলেছেন। যার একটা উদাহরণ দেই, একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং একজন এডিশনাল সচিব পদমর্যাদার কর্মকর্তা, দুজনকে আমি চিনি। তারা আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে সুবিধাভোগী। তারা হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা হলো, তাও মসজিদে না অন্য কোথাও যেন। তো তারা বললেন যে স্যার, একটা ভালো সুসংবাদ আছে, আমি সম্ভবত প্রধান উপদেষ্টার সচিব হচ্ছি, বা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি যাচ্ছি। আমি খুব অবাক, প্রধানমন্ত্রী সাবেক, তার পাঁচটা রীতিমতো প্রাণী ছিল, সে এখন 15 দিন হয়ে সারতে পারেনি, সে কি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢোকার কথা কল্পনা করতে পারে। কিন্তু এখন বাস্তবিকে দেখেন যে অনেক অনেক মানুষ এত প্রাইস পোস্টিং পেয়ে গেছে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো যে বাংলাদেশের 3টি নির্বাচনের 64টা জেলায় যদি হয় 3 সপ্তাহে 200-র মতো ডিসি 14 জনের দায়িত্ব পালন করেছে, 18তে পালন করেছে, 24-এ পালন করেছে। এই 200 কর্মকর্তা এখন কোথায় আছে? 200 কর্মকর্তা হয় আর দে আর, এরা সবাই তো একজন বড় ক্রিমিনাল, সাথে উড়িয়ে দিতে পারেন না। এটি হলো একটা বিষয়। এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কর্মকাণ্ড গত 4 মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি। সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান, কেউ হয়তো এই উপদেষ্টাদেরকে বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান, ফলে তারাও কিন্তু বসে নেই। এরপরে আমরা এখন জানতে পারছি সীমান্তে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং সেই রাষ্ট্রের গঠনে, অর্থাৎ মায়ানমারের যে আরাকান আর্মি, সেই আরাকান